তো লাস্ট ক্লাসে আমরা কত দূরে গিয়েছিলাম? লাস্ট ক্লাসে ডিফারেন্ট ওয়াটার ডিস্ট্রিবিউশন মেথড নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? স্যার চেক ফ্লাডিং স্যার। পর্যন্ত। So check flooding of the. So start sharing. Screen visible? Yes, হ্যাঁ sir. স্যার। Okay. So check flooding হয়ে গেল। চেক ফ্লাডিং এ তাহলে মূলত আমরা ধান ইত্যাদি এই সমস্ত পাস্তুর জাতীয় অর্থাৎ অ্যালফা অ্যালফা উদাহরণ পাস্তুরের, তো এই সমস্ত ক্রপ শস্য উৎপন্ন করি। ঠিক আছে, 4 নম্বর বলছে বেসিন ইরিগেশন, বেসিন ফ্লাডিং। ওকে, সো বেসিন ফ্লাডিং। সো বেসিন ফ্লাডিং কি? এর আগের ক্ষেত্রে যেটা চেক ফ্লাডিং হয়েছিল, সেই চেক ফ্লাডিং এ আমাদের এই যে এরিয়াটা ছিল, এই এরিয়াটা প্রাইমারিলি কি টাইপের ছিল? রেক্ট্যাঙ্গুলার। ফ্যাক্ট। সো এই এরিয়াটা যদি রেক্ট্যাঙ্গুলারের জায়গায় সার্কুলার হয়, দেন ইট ইজ টার্মড অ্যাজ বেসিন ফ্লাডিং। ঠিক আছে, অনেকে এটাকেও এই চেক ফ্লাডিং কে আলাদা করে না বলে বেসিন ফ্লাডিং এর মধ্যেই ফেলে। কারণ কি? কারণ এই গোটা জায়গাটা অ্যাজ ইফ এই যে রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ অফ ল্যান্ড, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ দ্য ল্যান্ড রয়েছে, সেই গোটাটাই জলে টইটুম্বুর। এর আগের বার যে ছবিটা আমরা দেখেছিলাম, সেই ছবিতে এই জায়গাটা অ্যাজ ইফ এটা পুকুর হয়ে গেছে। ধান চাষের সময় এই জায়গাটা এমনি পুকুরের মতো লাগে, মানে অ্যাজ ইফ এই ছোট জায়গাটা একটা বেসিন। তো এই জায়গাটা যদি গোল হয়ে যায়, তাহলে সেটা আমার মূলত বেসিন ফ্লাডিং। ওকে, সো বেসিন ফ্লাডিং কি না, মূলত চেক এরিয়া ইজ মেনলি সার্কুলার। মেনলি সার্কুলার মানে বৃত্তাকার। ঠিক আছে, এক্সাক্ট বৃত্তের মতো হবে সেরকম নাও হতে পারে, কারণ এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ডিম্বাকারও হয়ে যেতে পারে। ওকে, কোথায় ইউজ করা হয়? মূলত ইউজ হয় স্পেসিফিক্যালি used for orchard trees. Okay, orchard trees কি রকমের দেখতে লাগে? এইটা হয় আমার মেন সাপ্লাই ডিচ মাঝখানে। ওকে, এইখান থেকে সাবসিডিয়ারি ডিচ গুলো বেরোয়। ট্রিজটার নামটা কি লিখেছেন? অর্চার্ড বলছি। অর্চার্ড ট্রি, অর্চার্ড ট্রি মানে কি? উদাহরণ কি? উদাহরণ দিলে বুঝতে পারবে কোন জাতীয় গাছকে বলে। অর্চার্ড হচ্ছে এটা বেসিক্যালি ক্লাস। ওকে, ইজি এক্সাম্পল যথা কোকোনাট, ওকে, সাইট্রাস, বানানা। ঠিক আছে, এই ক্যাটাগরিভুক্ত গাছগুলো মূলত এই রিং বেসিন সিস্টেমে বা বেসিন ফ্লাডিং এর থ্রু দিয়ে চাষ করা হয়। not generally suitable, not generally suitable to crops which cannot stand wet or waterlogged condition
for more than 24 hours. ওকে, এই মেথডটা বা মূলত চেক ফ্লাডিং এবং বেসিন ফ্লাডিং, চেক ফ্লাডিং আর বেসিন ফ্লাডিং এর মেন পার্থক্য হচ্ছে চেক ফ্লাডিং এ যা যা পয়েন্ট অ্যাপ্লিকেবল এখানেও তাই পয়েন্ট অ্যাপ্লিকেবল, শুধুমাত্র এখানে বেসিন এরিয়াটা সার্কুলার হবে আর এখানে অর্চার্ড ট্রি বলতে কোকোনাট, সাইট্রাস, বেনানা এই সমস্ত ট্রি গুলো চাষাবাদ যখন করা হয় সেই সমস্ত চাষাবাদের সময় আমরা এই মেথডটা ইউজ করে থাকি, ঠিক আছে। আর এই বেসিন মেথড বা চেক ফ্লাডিং মেথড এটা কাদের জন্য সুইটেবল নয়, এরা মূলত সেই সমস্ত ক্রপ যারা 24 ঘন্টার বেশি ওয়াটার লগড এরিয়া ইয়ে করতে পারেন, মানে যে সমস্ত গাছের গোড়াতে 24 ঘন্টার বেশি জল দাঁড়িয়ে থাকলে গাছগুলো সহ্য করতে পারে না, সেই সমস্ত গাছের জন্য বা ক্রপস এর জন্য এটা প্রাইমারিলি ইউজড হয়, ঠিক আছে। Now Faro. So Faro irrigation কি না, ফারো এই শব্দটা, ফারো শব্দটার অর্থ হচ্ছে লং ন্যারো চ্যানেল, ন্যারো ডিপ চ্যানেল, ঠিক আছে। লং ন্যারো ডিপ চ্যানেলকে আমরা ফারো বলি, ঠিক আছে। তো ফারো ইরিগেশন কি হয়, ফারো ইরিগেশনে প্রাইমারিলি এইটা হচ্ছে আমার মেন খালটা, এখান থেকে সাবসিডিয়ারি খাল, ওকে। এখানে এতটা বড় হয় না যদিও, ঠিক আছে, অসুবিধা নেই। এটা 400 মিটার মতন লম্বা, ওকে ওকে, ঠিক। তো এই সিস্টেমের ইরিগেশনটা হচ্ছে অনেকটা এইরকম, প্ল্যান ভিউতে এরকম দেখতে হয়। এবারে যদি আমি এই সিস্টেমটাকে একটা সেকশন নিই, এই বরাবর যদি আমি একটা সেকশন কাটি তাহলে আমি কিরকম দেখবো, তাহলে আমি দেখবো প্রাইমারিলি ঠিক এই জায়গাগুলো মূলত খাল অংশটা যেখান দিয়ে ওয়াটার চ্যানেলটা ফ্লো করছে, ওয়াটার চ্যানেলটা ফ্লো করছে আর এইখানে গাছগুলো আছে, ওকে। তো আমি কি বললাম যে ফারো কথাটার অর্থ হচ্ছে লং ন্যারো ডিপ চ্যানেল, ঠিক আছে। তো এটা কি রকমের নর্মালি হয় না, এটা টিপিক্যালি 8 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত ডিপ হয়, আর কতটা লং, অ্যারাউন্ড 400 মিটার লং হয়, ঠিক আছে। 400 মিটার মতো লম্বা হবে এবং মাটিটা কতটা খুঁড়তে হয় এই জায়গাতে চ্যানেলটা বানাবার জন্য 8 থেকে 30 সেন্টিমিটার। সো এর স্পেশালিটি কি, এর স্পেশালিটি হচ্ছে in this method only 20 to 50% of land surface is weighted by water, is weighted by water, unlike previous methods, okay, in which almost entire surface was weighted, in which almost entire surface was weighted. স্যার ওটা কি লিখেছেন স্যার, ওয়েটেড বাই ওয়াটার, তারপরেরটা unlike previous methods in which almost entire surface was weighted. আগে ফান্ডাটা বোঝো, আগে যতগুলো কাজ হয়েছে সেটা বেসিন ইরিগেশন বলো, এইখানে গোটা এরিয়াটা কি হয়েছে আমার, এইখান থেকে জল এসে গোটা এরিয়াটাকে আমায় ফ্লাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে, পুরো এরিয়াটা পুকুর হয়ে গেছে। আচ্ছা,
এর আগে যেগুলো দেখেছিলাম, এর আগে যেটা দেখেছিলাম বর্ডার ফ্লাডিং এও সেম কেস। 1 নম্বর হচ্ছে এখান থেকে জল এসেছে আউটলেটের থ্রু দিয়ে গোটা এরিয়াটা ফ্লাড করেছে, শুধুমাত্র আমি বিভিন্ন বিভিন্ন ডাইরেকশনে লেভি বা লিফ গুলো বা এম্বাঙ্কমেন্ট গুলো প্রোভাইড করেছিলাম, ঠিক আছে। বাট এইখানে কি হচ্ছে, এইখানে আমি শুধুমাত্র এই চ্যানেলটাতেই জল সাপ্লাই করছি, আমি ফিল্ডের মধ্যে কিন্তু জল আনছি না। মাইন্ড ইট, যেখানে আমি ক্রপ হচ্ছে সেই ক্রপে কিন্তু জল আসছে না। তাহলে আমার এই চ্যানেলটা থ্রু দিয়ে এই ক্রপটা কি করে ইরিগেট হচ্ছে? কারণ এই অংশে দিয়ে যদি আমার চ্যানেল দিয়ে জল যায় তাহলে ডেফিনেটলি এই পার্শ্ববর্তী মাটিটা ভিজবে, ওয়াটার পার্কুলেট করছে তো সয়েলের থ্রু দিয়ে। আবার এখান দিয়েও জল যাওয়ার জন্য এই অংশের মাটিও ভিজবে, প্লাস এই অংশের মাটিও ভিজবে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে যে আমার ক্রপ গুলো গ্রো হবে, সেই ক্রপ গুলোর জন্য আমার গোটা এরিয়াটা ওয়াটার লগড করে দেওয়ার প্রয়োজন নেই, 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। That's why in this method only 20 to 50% of the land surface is wetted by water. আগের গুলোতে কি হচ্ছিল, গোটা মানে অলমোস্ট অনেকটা পোর্শন আমার জল দিয়ে পুকুর বানিয়ে দেওয়া হচ্ছিল, মাটিটাকে ভেজানো হচ্ছিল, এগুলো সব কিন্তু সারফেস ইরিগেশনের আন্ডারে আসছে, ঠিক আছে। তো এখানে সেরকমের প্রয়োজনীয়তা নেই। আর কি আছে, evaporation and seepage loss is coming out to be less. Evaporation and seepage loss coming out to be less. কেন ইভাপোরেশন এন্ড সিপেজ লস কামিং আউট টু বি লেস? কারণ আমি এই গোটা জায়গাটাকে ভেজাচ্ছি না। সো স্বাভাবিকভাবেই আমার এতটুকু এই লং এন্ড ন্যারো চ্যানেলের মধ্যেই ওয়াটারটা সীমাবদ্ধ। তো লং এন্ড ন্যারো চ্যানেলের মধ্যে ওয়াটার সীমাবদ্ধ থাকলে কি হবে, অটোমেটিক্যালি ইভাপোরেশন কম হবে, কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম। এবং 2 নম্বর হচ্ছে সিপেজ লসও কম। কেন সিপেজ লস কম? কারণ হচ্ছে কন্ট্যাক্ট এরিয়াও কম, যেটা এর আগের ফান্ডা ছিল, ঠিক আছে। তো সিপেজ লস কামিং আউট টু বি লেস। সুইটেবল ফর রো ক্রপস, সুইটেবল ফর রো ক্রপস। রো ক্রপস কথাটার মানে কি? রো ক্রপস মানে হচ্ছে এইখানে যে ছবিটা আছে সেটা একটু ত্রুটিপূর্ণ অ্যাকচুয়ালি। মানে স্যার এই যেমন বাঁধাকপি ফুলকপি রো টাইপের লাগানো হয়, একটা রোতে যেমন লাগানো হয়, ঠিক আছে। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে, এনিওয়ে, সো সুইটেবল ফর রো ক্রপস। রো ক্রপস এর উদাহরণ কি? পোটাটো, সুগার কেন, আখ, আর কি মেজ, ভুট্টা, ঠিক আছে। সো এগুলোর জন্য ফারো ইরিগেশন ইউজ হয়। সো ফারো ইরিগেশনের টিপিক্যাল উদাহরণ, ফারো ইরিগেশন, ওকে, দেখো, সো জলের একটা চ্যানেল, আর এই সাইড বরাবর এক একটা অ্যাজিভ এক একটা রোতে ক্রপ গুলো রয়েছে, আর এইখানে এক একটা ছোট ছোট ন্যারো চ্যানেল দিয়ে ওয়াটার পাস করছে। আর এটা হচ্ছে আমার মেইন চ্যানেল, এখানে একটা চ্যানেল, এখানে একটা চ্যানেল, এখানে একটা চ্যানেল। সো দিস ইজ বেসিক্যালি ফারো ইরিগেশন, ঠিক আছে। নাও স্প্রিংকলার ইরিগেশন, এর আগের দিন আমি যেটা বলেছিলাম, স্প্রিংকলার বা স্প্রিংকল ইরিগেশন। সো স্প্রিংকল ইরিগেশন সিস্টেম এটা কি? এখানে এটা মূলত কোথায় ইউজ করা হবে? এটা মূলত ইউজ করা হয় ইউজড ইন রোলিং টেরেন, ওকে। রোলিং টেরেন কাকে বলে? রোলিং টেরেন কাকে বলে? যদি মাটির গ্রাউন্ডের আনডিউলেশন যথেষ্ট পরিমাণে হয় তাহলে সেই টেরেনকে বলা হবে রোলিং টেরেন, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যখন পরবর্তীকালে পড়বে তখন দেখতে পাবে ক্লাসিফিকেশন আছে, যদি জমির ক্রস স্লোপ 10% to 25% হয়, ঠিক আছে, তাহলে সেই জমির ইয়েকে বলা হয় যদি জমির ক্রস স্লোপ 10% to 25% হয় তাহলে সেই জমিকে বলা হয় রোলিং টেরেন।
ওকে, জমির ক্রস স্লোপ বলতে কি বোঝানো হয় না, জমির ক্রস স্লোপ বলা হয়, জমির ক্রস স্লোপ হলো ধরো এইটা হচ্ছে আমার জমিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার জমিটা, এই জমির এই দিক বরাবর যদি আমি সেকশন কাটি, এই দিক বরাবর যদি আমি সেকশন কাটি, আর এই দিক বরাবর যদি আমি সেকশন কাটি, ঠিক আছে, এই দুটো দিকে যদি আমি সেকশন কাটি, এইদিকে আমার জমির ঢাল রয়েছে, ওকে, মানে অ্যালং দিস ডিরেকশন আমার জমির ঢাল রয়েছে, আর এই দিক বরাবর যদি আমি সেকশন কাটি, তাহলে ধরো আমার এই দিক বরাবর জমির ঢাল রয়েছে, মানে আমার জমির এই দিক বরাবর একটা ঢাল রয়েছে প্লাস এই দিক বরাবর একটা ঢাল রয়েছে। সো এই দিক বরাবর যে ঢাল মানে চওড়াচৌড়ি যে ঢাল, সেই ঢালের পরিমাণ যদি 10% টু 25% হয়, তাহলে সেটাকে বলা হয় টিপিক্যালি রোলিং টেরেন। ঠিক আছে, রোলিং টেরেনকে ইজিয়েস্ট ওয়ার্ডে তোমাদের লেভেলে যদি আমি বলি ভাবতে, তাহলে তোমরা বলবে গ্রাউন্ড হ্যাভিং মাচ মোর আনডিউলেশন। ঠিক আছে, সো স্প্রিংকেল ইরিগেশন সুটেবল ওয়্যার এক নম্বর কেস হচ্ছে সারফেস, সরি, ওয়্যার used in rolling terrain, used in rolling terrain, রোলিং টেরেনের কনসেপ্ট বুঝতে পারলে? হ্যাঁ স্যার। রোলিং, ওকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সার্ফ, এটা তাহলে স্প্রিংকেল ইরিগেশনে আমরা স্প্রিংক্লার, এই যে ইনস্ট্রুমেন্টের থ্রু দিয়ে এখানে ইয়ে দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, দিস ইজ কল্ড স্প্রিংক্লার। ঠিক আছে, স্প্রিংক্লার, এটাকে বলা হয় স্প্রিংক্লার। স্প্রিঙ্কল মানে কি? স্প্রিঙ্কল মানে হচ্ছে জল ছেটানো এমনি টাইপের। ঠিক আছে, স্প্রিঙ্কল করা, স্প্রিঙ্কল দ্য ওয়াটার, মানে আঙুলে করে জল নিয়ে যদি তুমি আঙুলে করে জল ছেটাও, তাহলে সেটাকে বলা হয় স্প্রিঙ্কলিং। ওকে, সো এখানেও অ্যাজ ইফ এরকম টাইপের জলটা ছড়ানো হচ্ছে, সেজন্য এর নাম হচ্ছে স্প্রিংকলার। ওকে, সো এটা মেথডটা কি? এটাও হচ্ছে সারফেস মেথড অফ ইরিগেশন, সারফেস মেথড অফ ইরিগেশন, surface method of irrigation. High cost. Sprinkle method of irrigation, high cost associated. Okay, 4 নম্বর লো লস। এখানে যেহেতু একটা এরিয়াকে পুরোপুরি ওয়াটার স্ট্যাগনেন্ট হিসেবে রাখা হয় না, সেই জন্য এর একটা বেনিফিট কি? এর একটা বেনিফিট হচ্ছে তোমার ওয়াটার ইভাপোরেশন হওয়ার চান্স কম এবং সিপেজ হওয়ারও চান্স কম। কাজে আমি যতটা ওয়াটার দেবো ততটা ওয়াটারই কাজে লেগে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এই ওয়াটার সিস্টেম, এই মেথডে আমি যদি ওয়াটার অ্যাপ্লাই করি তাহলে আমার লো লস। আচ্ছা, এর আরেকটা প্রবলেম কি? ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স ডিউ টু pipes is high in cultivation. ওকে, ইন্টারফারেন্স ডিউ টু পাইপস ইজ হাই ইন কাল্টিভেশন। কথাটার মানে কি? কথাটার মানে হলো যে এইখানে আমি যে জিনিসটা লাগিয়েছি, এই জিনিসটার জন্য আনুষঙ্গিক গ্রাউন্ড লেভেলে অসংখ্য পাইপ রয়েছে। সো আমি যখনই কোনো একটা জায়গাতে জমির বীজ বপন করব, সেখানে আদার্স আনুষঙ্গিক কাজ করব, তখন আমার দেখে নিতে হবে যে এইখানে যে পাইপের সিস্টেম গুলো রয়েছে, সেই পাইপের সিস্টেম গুলো যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। কাজে আমার যদি জমিতে কিছু পরিমাণ পাইপ লে করা থাকে, তাহলে সেই পাইপের থেকে কিছুটা মার্জিন রেখে আমায় ফসলগুলো ফেলতে হবে। কাজে কিছুটা পরিমাণ এই যে যখন আমি জমিতে চাষাবাদ করব, জল দেওয়ার জন্য যে পাইপ গুলো রাখা হয়েছে, সেই পাইপের সঙ্গে ইন্টারফারেন্স মানে যাতে সংঘাত না হয়, যেন পাইপ গুলো ড্যামেজ না হয়ে যায়, সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো এর মেইনলি দুটো প্রবলেম। আর একটা হচ্ছে উইন্ডি সিচুয়েশন। উইন্ডি সিচুয়েশন মানে যখন প্রচন্ড
বায়ু প্রবাহ হয়, মানে সেই রকম ঝড়ের সময় এই স্প্রিংক্লিং ইরিগেশন সিস্টেম খুব একটা ভালো হয় না। আর এর আরেকটা বেনিফিট আছে যে এটা ইউনিফর্মলি ওয়াটারটাকে ডিস্ট্রিবিউট করে। যে এরিয়াতে আমার জল দেওয়া প্রয়োজন সেই এরিয়াতে ইউনিফর্মলি জলটা ডিস্ট্রিবিউট করতে পারবে স্প্রিংক্লিং ইরিগেশন মেথড। ঠিক আছে, ইট ডাজ নট ইভেন ডিপেন্ডেন্ট অন দা, কি বলবো, আমার জমির ঢালের ওপর এটা ডিপেন্ড করে না। সেই জন্যই আমি বললাম যে রোলিং টেরেনে এটা খুব এফেক্টিভ। কারণ হচ্ছে রোলিং টেরেনে যদি আমি বেসিন ইরিগেশন বা চেক ফ্লাডিং ইরিগেশন করতে যাই, চেক ফ্লাডিং মেথডে জল দিতে যাই, তাহলে আমায় প্রথমে কি করতে হবে, আগে ল্যান্ডটাকে আমায় লেভেল করতে হবে। যে কোনো ইরিগেশনের সঙ্গে সব থেকে বড় প্রবলেম অ্যাসোসিয়েটেড কি, যখন খেতি প্রিপারেশন হয়, যখন জমি প্রিপারেশন হয় তখন কি করা হয়, তখন মূলত জমিটাকে গিয়ে লেবেল করা হয়, একটা নির্দিষ্ট ডিরেকশনে স্লোপ দেওয়া হয়। এবার যদি জমি আমার এবড়ো খেবড়ো টাইপের হয়, রোলিং টেরেনে যেটা মূলত হয়, তো রোলিং টেরেনে ক্ষেত্রে আমার জমিটাকে যদি প্লেন এবং লেবেল করে একটা নির্দিষ্ট ডাইরেকশনে স্লোপ দেওয়া, সেটাই একটা বিশাল খরচার কাজ এবং লেবোরিয়াস ওয়ার্ক। তো এবারে সেই জন্য সেই পদ্ধতিটাকে এলিমিনেট করা হবে। স্প্রিংক্লিং ইরিগেশন মেথড খুব সহজে এলিমিনেট করতে পারে। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ ওই যেটা বললাম, এক নম্বর হচ্ছে হাই কস্ট এবং ইন্টারফারেন্স ডিউ টু দ্য পাইপস ইজ হাই ইন কাল্টিভেশন। বলো, কোনো ডাউট? না স্যার। ওকে, এবং লাস্ট মেথড অফ ইরিগেশন হচ্ছে, মানে এই কনটেক্সটে লাস্ট মেথড অফ ইরিগেশন হচ্ছে আমাদের ড্রিপ ইরিগেশন সিস্টেম। ড্রিপ ইরিগেশন সিস্টেমে আমরা কি করি, ড্রিপ ইরিগেশন সিস্টেম বা স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম ইটসেলফ ইজ আ ভাস্ট চ্যাপ্টার। মানে এগুলো নিয়ে এক একটা চ্যাপ্টার হয়। যে স্প্রিংকলার সিস্টেম আমি যদি ডিজাইন করতে বলি, হাইড্রোলিক্স এর কনসেপ্ট লাগিয়ে আমরা ডিজাইন যদি করতে বলি, যে কোথায় কোন ডায়ামিটারের পাইপ দেবো, কত ডিসচার্জ দেবো, দে অল কামস আন্ডার দ্য hydraulics problem but associated with irrigation. Okay, so similarly, drip irrigation system another. ড্রিপ ইরিগেশন সিস্টেম বেসিক্যালি আর্টিফিশিয়াল সিস্টেম, যেখানে আমি সাবসারফেস লেভেলে জল দেবো। এর আগের দিন আমি সেটা বলেছিলাম যে আমি এই পাইপগুলো যে রয়েছে, এই পাইপগুলো ফিডার পাইপগুলো থ্রু দিয়ে ওয়াটারে এই ক্রপের রুট জোনে, আমি বেসিক্যালি ক্রপের রুটস, এটা প্ল্যান ভিউ বলে আমি লেভেলিংটা বোঝাতে পারবো না, যে আমি যেখানে জল দেবো সেটা হচ্ছে উদ্ভিদের বা ক্রপ গুলোর গোড়াতে। সো ড্রিপ ইরিগেশন হচ্ছে এখানে ওয়াটার লস কামস আউট টু বি লিস্ট। ওকে, আর কি কস্টলি, ওয়াটার লস কামস আউট টু বি লিস্ট and it is costly method. comes out to be least কেন, কারণ এখানে আমি জাস্ট উদ্ভিদের বা ক্রপ গুলোর রুট জোনে একবারে সাবসারফেস লেভেলে জল দিচ্ছি। সো আমার অতিরিক্ত জল যাওয়ার কোনো প্রয়োজন, মানে প্রবলেম নেই, সমস্যা নেই। এবং 2 নম্বর হচ্ছে জলটা আমার এভাপোরেশন হওয়ারও কোনো মানে ব্যাপার নেই, কারণ এখানে সারফেসে জল দিচ্ছি না, আমি সাবসারফেস লেভেলে কাজ করছি। 2 নম্বর হচ্ছে কস্টলি কোয়াইট এক্সপেক্টেড। কেন, কারণ এখানে এই যে পাইপিং সিস্টেম গুলো আছে, সেই পাইপিং সিস্টেমকে যখন আমি ফিল্ডে লে করতে যাবো, স্বাভাবিকভাবে হিউজ অ্যামাউন্টের কস্ট লাগে। তো এই যে ফিডার পাইপ, এই ফিডার পাইপ গুলো যখন আমি লে করব, এর আলাদা কস্টিং আছে, এর আলাদা সেট আছে। আর কি আছে না, এই সিস্টেমটা, তোমার কি মনে হয় এই সিস্টেমটাকে যদি আমি ফিল্ডে এমপ্লয় করি, তাহলে রামশ্যাম যদুমধু কেউ কি এটা ইজিলি অপারেট করতে পারবে না? তার জন্য একটা স্পেশাল ট্রেনিং এর প্রয়োজন হয়। সো অটোমেটিক্যালি এটা ইট রিকোয়ার্স স্কিল্ড লেবার, ইট রিকোয়ার্স skilled labor. So these are the factors associated with it. সেই জন্য আমরা এগুলো মূলত ড্রিপ ইরিগেশন সিস্টেম প্রাইমারিলি ইউজ করি ক্যাশ ক্রপের। ঠিক আছে, মানে যেগুলো অর্থকরী ফসল, সেই সমস্ত ফসলের ক্ষেত্রে আমরা ড্রিপ ইরিগেশন ইউজ করি, যেমন আঙ্গুর। স্যার চা চাষে তো এটা ইউজ হয়? চা চাষে এটা আমি শিওর নই বাবু, আমি কালকে তোমার জেনে জানাবো। ঠিক আছে, হতে পারে, আঙ্গুরে হয় জানি।
তাহলে চা চাষের কোন মেথডটা ইউজ হয় একটু বলে দিন তাহলে কালকে। হতে পারে, পার্বত্য এরিয়া তো হতে পারে। ওকে, সো অল টুগেদার কি কি মেথড হলো কেউ একবার ব্রিফ করো এক এক করে। বলো সৃজনী, প্রথমে কি দেখলাম? তো এটাও হচ্ছে আমার ড্রিপ ইরিগেশন। ওকে, বলো। প্রথমে হচ্ছে ফ্রি বা ওয়াইল্ড ফ্লাডিং, হুম, তারপর বর্ডার ফ্লাডিং, কি তারপর কি? হলো আচ্ছা, চেক বর্ডার ফ্লাডিং, ফ্লাডিং। ওয়েট 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 ওয়েট। আচ্ছা আচ্ছা, বর্ডার ফ্লাডিং, বর্ডার ফ্লাডিং, বর্ডার ফ্লাডিং এর স্পেশালিটি কি কিছু বলো। বর্ডার ফ্লাডিং এর স্পেশালিটি কিছু বলো। বর্ডার ফ্লাডিং এ ওই আহ, দুই দিকে বর্ডার দেওয়া থাকে, আর দুদিকে স্যার বর্ডার দেওয়া থাকে। জমিটাকে আলাদা আলাদা ইউনিটে ভাগ করে নেওয়া হয় লো বর্ডার লিভস দিয়ে। ফ্লাডিং এ, বর্ডার ফ্লাডিং এ বর্ডার দেওয়া মানে কি? খাতার চারদিকে একটা মার্জিন দাও তো। তার মানে কি, আমার হ্যাঁ, এখানে যে জমিটা রয়েছে সেই জমিটার দুদিকে আমি লিভস প্রোভাইড করব। লিভস মানে কম্পারেটিভলি উঁচু এমব্যাঙ্কমেন্ট মেড আপ অফ সফট সয়েল, তাই তো? মানে আমি যদি এখান থেকে কাটি তাহলে আমি কি দেখবো? আমি দেখবো এই জায়গাটা উঁচু আছে, এই জায়গাটা ফ্ল্যাট, এই জায়গাটা আবার উঁচু, ঠিক? এবং আমি আমার যে জলটা দেওয়া শুরু করেছি সেই জলটা কোন দিক দিয়ে? এদিক দিয়ে। আর এখানে কি আছে? এখানে আমি আউটলেট রেখেছি, তাই তো? এই আউটলেট দিয়ে জল জমিতে এসে যাবে, তাই তো? তাহলে এগুলো কি? হ্যাঁ স্যার। এটা বেসিক্যালি উঁচু জায়গাটা, তারপর আবার নিচে নামবে। ফ্যাক্ট। কত হয় বর্ডার গুলো? 100 থেকে 400। আর চওড়া কত হয়? 10 থেকে 20, তাই তো? ইন হ্যাঁ স্যার। ডিফারেন্ট ইউনিটস অর স্ট্রিপস সেপারেটেড বাই লো লিভস। ফ্যাক্ট। ওকে, আচ্ছা স্নেহা আছে, বলো স্নেহা। বলো তারপরে কি আছে? স্যার, তারপর চেক স্লাইডিং আছে, আর হুম বেসিন স্লাইডিং, হুম ফারো ইরিগেশন, স্প্রিঙ্কেল ইরিগেশন, আর ড্রিপ ইরিগেশন। ঠিক আছে, চলো। তো এইবারে আরেকটা জিনিস যেটা রয়েছে, মূলত ইরিগেশন যে প্রজেক্ট গুলো হয় না, ইরিগেশন প্রজেক্টস আর classified majorly, মুখ্যত মেজরলি ক্লাসিফাইড ইন 3 ক্যাটাগরিজ। ওকে, 3 ভাগে ভাগ করা হয়। যত সরকারি প্রজেক্ট আছে 3 ভাগে মূলত ভাগ করা হয়, আরো অনেক সাব ডিভিশন আছে। অন্তত ইন্ডিয়ান কনটেক্সটে মেজরলি 3 মানে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ মেজর ইরিগেশন স্কিম। ওকে, মেজর ইরিগেশন স্কিম। মিডিয়াম and minor. Okay, minor irrigation scheme. So major irrigation scheme কাকে বলে? মেজর ইরিগেশন স্কিম তাকে বলে যে ইরিগেশন স্কিমের দায়রাটাকে আমরা বাংলায় বলছি, ইংরেজিতে আমরা কি বলি? কালচারেবল কমেন্ট এরিয়া। ঠিক আছে, একটু পরে এক্সপ্লেন করছি হোয়াট ইজ কালচারেবল কমেন্ট এরিয়া। সো ইফ CCA is greater than 10,000 hectare, then it comes under major irrigation scheme. Medium irrigation scheme ki, if CCA in between 2000 hectare to 10,000 hectare, then it is called medium irrigation scheme. Now CCA I will be explaining a little bit later. Minor ki na, if CCA is greater than 2000, is less than 2000 hectare, then it is called culturable command area. Okay, ক্লিয়ার? সো এই হচ্ছে ফান্ডা। তো এবারে প্রথম যে প্রশ্ন যেটা আমি এক্সপেক্ট করছি সেটা হচ্ছে 1 হেক্টর মানে কি? 1 হেক্টর মানে কি?
জমির ইউনিট অনুযায়ী 1 হেক্টর মানে কি? হুম 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার লিখতে পারি, অথবা 10 কিউব মিটার লিখতে পারি। 1 কিলোমিটার ইন্টু 1 কিলোমিটার 10 টু দি পাওয়ার 3 মিটার ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার লিখতে পারি। তাহলে 1 কিলোমিটার স্কোয়ার 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব, এই মিটার স্কোয়ার লিখতে পারি? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার স্কোয়ার এরিয়া মানে 10 টু দি পাওয়ার 6 মিটার স্কোয়ার এরিয়া। এটা সারা জীবনের জন্য এগুলো মনে রাখবে। এবারে স্কেলে বলা হয়েছিল, এখানে আবার রিপিট করা হচ্ছে। 1 হেক্টোমিটার মানে কি? 1 হেক্টোমিটার মানে কি? 100 মিটার। 1 হেক্টোমিটার ইন্টু 1 হেক্টোমিটার মানে কি? 100 মিটার ইন্টু 100 মিটার। 10,000 মিটার। তার মানে 1 হেক্টোমিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার। 1 হেক্টোমিটার স্কোয়ার এই জিনিসটাকে কি বলা হয়? 1 হেক্টর। 1 হেক্টর ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার। ঠিক আছে, और 1 কিলোমিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 100 হেক্টর। ঠিক আছে, 1 কাঠা মানে কত? 1 কাঠা মানে কত? 720 স্কোয়ার ফিট। ঠিক আছে, 1 একর মানে কত? 100 শতক। বিঘা কোনো স্ট্যান্ডার্ড মাপ নয়, বিঘা হচ্ছে জায়গা টু জায়গা, লোকালিটি ওয়াইজ ভ্যারি করে। ঠিক আছে, খেয়াল রাখবে। স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে কাঠা আর একর আর শতক। যাই হোক, এগুলো মাপতে পারবে না বিঘা, কাঠা, শতকে, সেই জন্য আমরা কিলোমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, হেক্টর ইত্যাদি থ্রু দিয়ে মাপতে হয়। ওকে, নাও এখানে আমি কি শব্দ ইউজ করেছিলাম? আমি যে শব্দটা ইউজ করেছিলাম দ্যাট ইজ সিসিএ। সিসিএ এর ফুল ফর্ম কি বললাম? তার নাম হচ্ছে কালচারেবল কমান্ড এরিয়া। কালচারেবল কমান্ড এরিয়া। ওকে, সো আমি জাস্ট এখানে টাচ করে যাব, ডিটেলসে যাব না। ইরিগেশনে দুটো টাইপের এরিয়ার কথা প্রাইমারিলি বলা হয়। 1 নম্বর ভদ্রলোকের নাম হচ্ছে জিসিএ, দিস ইজ কল্ড গ্রস কমান্ড এরিয়া। গ্রস command area. Okay, and another one is CCA. Okay, the culturable command area. Now what is GCA? GCA হলো, সহজ শব্দে যদি বলি, it is the total area, it is the total area comes under irrigation scheme. Okay, irrigation scheme, একটা ইরিগেশন স্কিম এর আন্ডারে যতটা এরিয়া কভার হচ্ছে সেটাই হচ্ছে জিসিএ, গ্রস কমান্ড এরিয়া। এন্ড হোয়াট ইজ সিসিএ? সিসিএ হলো পোরশন অফ জিসিএ, পোরশন অফ জিসিএ which is cultivable, which is cultivable। মানে একটা ইরিগেশন স্কিম, ধরো আমাদের সিউড়িতে যে ইরিগেশন স্কিম আছে তার আন্ডারে সিউড়ি বা সংলগ্ন এরিয়া যে এতটা হিউজ অ্যামাউন্টের এরিয়া কভার করা হচ্ছে, এটাই তো তার মুখ্য উদ্দেশ্য, তাই তো? আমাদের সিউড়িতে যে ইরিগেশন ক্যানেল রয়েছে বা ইরিগেশন সিস্টেম প্রজেক্ট গুলো রান করছে, তাদের দায়রাটা কত দূর? তাদের দায়রাটা আমাদের গোটা সিউড়ি এবং তৎসংলগ্ন এরিয়াটাকে কভার করা। তাহলে এতটা হচ্ছে আমার জিসিএ এর আন্ডারে পড়বে, সেই কোনো একটা পার্টিকুলার ইরিগেশন স্কিমের জিসিএ, গ্রস কমান্ড এরিয়ার মধ্যে পড়বে। এবারে এই সিউড়ি বা তৎসংলগ্ন তার কাছাকাছি কিছুটা এরিয়ার মধ্যে পুরো জমিটাই কি চাষের জমি? ডেফিনেটলি নয়। অধিকাংশ জমি চাষের নয়, বা অনেকটা জমি চাষের নয়, বা অনেকটা জমি, বেশ কিছু জায়গায় আবার অনেকটা জমি চাষের। ঠিক আছে, তো তার মধ্যে এই যে গ্রস কমান্ড এরিয়ার মধ্যে চাষযোগ্য জমির অংশটাকে বলা হচ্ছে কাল্টিভেবল, মানে যে অংশটা চাষযোগ্য সেই অংশটাকে বলা হয় কালচারেবল কমান্ড এরিয়া। ঠিক আছে, তাহলে আমি সহজ কথায় বলতে পারি যে সিসিএ
কালচারেবল কমান্ড এরিয়া ইজ বেসিক্যালি লেস দেন জিসিএ, কারণ জিসিএ হচ্ছে বড়, তার মধ্যে যতটা অংশ চাষযোগ্য সেইটাকে আমি আলাদা করে বলছি কালচারেবল কমান্ড এরিয়া। কালচারেবল কমান্ড এরিয়া যদি 2000 হেক্টর থেকে 10,000 হেক্টরের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় মাইনর মিডিয়াম ইরিগেশন স্কিম। যদি 2000-এরও কম হয় সেটাকে আমরা বলবো মাইনর ইরিগেশন স্কিম। যদি 10,000 হেক্টরের থেকে বেশি হয় তাহলে আমরা তাকে বলবো মেজর ইরিগেশন স্কিম। তুমি এবারে একটা জিনিস সহজ ভাষায় আইডিয়া করো, 10,000 হেক্টর, তুমি কোয়ান্টিফাই করার চেষ্টা করো যে কতটা জমি হতে পারে। বুঝতে পারলাম যে কতটা, মানে কতটা জোন কভার করে, কতটা হিউজ অ্যামাউন্টে জোন কভার করে। টিপিক্যালি CCA is around 0.8 times of GCA. Typically, not মানে generally. Greatly varies, এটা থাম্ব রুল হিসেবে ট্রিট করি। ওকে, अगेन এই যে সিসিএ রয়েছে, এই সিসিএটা মানে যেটা কাল্টিভেবল চাষযোগ্য, সেই কাল্টিভেবল, তো সিসিএটাকে আমি আবার দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কাল্টিভেটেড পোর্শন অফ সিসিএ, কাল্টিভেটেড পোর্শন অফ সিসিএ, আর একটা হচ্ছে কাল্টিভেবল and non-cultivated portion of CCA. Cultivated and cultivable, sorry, cultivable and non-cultivated portion of CCA. ঠিক আছে, অর্থাৎ আমি যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে বলার চেষ্টা করি যে একটা ইরিগেশন স্কিমের আন্ডারে দিস ইজ মাই এন্টায়ার এরিয়া, ওকে, দিস ইজ মাই এন্টায়ার এরিয়া দ্যাট ইজ সার্ভড বাই সার্টেন ইরিগেশন স্কিম। একটা ইরিগেশন স্কিমের দ্বারা আমার এতটা পরিমাণ এরিয়া সার্ভিস দেওয়া হয়, ঠিক আছে, সেই ইরিগেশন স্কিমের দায়রার মধ্যে আছে। সো দিস ইজ মাই এন্টায়ার সেট ইজ কল্ড জিসিএ। এই এতটা জিসিএ বা গ্রস কাল্টিভেবল গ্রস কমান্ড এরিয়ার মধ্যে ধরো এতটুকু অংশ হচ্ছে আমার চাষযোগ্য জমি, ঠিক আছে, এতটুকু অংশ হচ্ছে আমার চাষযোগ্য জমি। তাহলে এতটুকু অংশ, ওকে, এতটুকু অংশ যেটা আমার চাষযোগ্য বা কাল্টিভেবল জমি, সেই অংশটাকে বলছি আমি, এই অংশটাকে বলছি আমি পার্টিকুলার, এই জায়গাটা, এই লাল বর্ডার দেওয়া এই অংশটাকে বলছি আমি সিসিএ। ওকে, দিস ইজ কল্ড সিসিএ। ওকে, এই সিসিএ কে আবার আমি দুভাগে ভাগ করে দিচ্ছি। একটা ভাগের নাম হলো, ওকে, একটা ভাগের নাম হলো দিস ইজ পার্ট এ এন্ড দিস ইজ পার্ট বি। ওকে, এই পার্ট এ এর মানে হলো ইট ইজ কাল্টিভেবল, মানে চাষযোগ্য কিন্তু চাষ হয়নি, নট কাল্টিভেটেড এরিয়া, cultivable and non-cultivated portion of CCA. This is the part A. And part B কি না, cultivated portion of CCA. So B is the portion যেখানে আমার কাল্টিভেশন হয়েছে, চাষাবাদ হয়েছে, সেই জায়গাটা হচ্ছে আমার পোর্শন বি। বলো কোনো বক্তব্য? এ আর বি কোনটা বললেন আরেকবার বলবেন স্যার? ধরো এ অংশটাতে আমার চাষাবাদ হয়নি, ঠিক আছে, ওকে, চলো না, ওকে, দেখো এই বি পোর্শনটা, এই গোটা যে এই যে লাল বর্ডার দেওয়া অংশটা দেখতে পাচ্ছ, যেখানে আমি লাল অংশটা দেখিয়েছি, সেই গোটা লাল অংশটাই হচ্ছে আমার সিসিএ। কেন? কারণ এটা জিসিএ যে গ্রস কমান্ড এরিয়ার মধ্যে এই এতটা গোটা অংশে আমার চাষাবাদ হতে পারে, কিন্তু যতটা অংশে চাষাবাদ হতে পারে সেই ততটা অংশতেই যে চাষাবাদ হয়েছে সেটার কি কোনো মানে আছে? নেই। কাজেই
এই যে লাল অংশটা, এই লাল অংশটা হচ্ছে আমার কালচারেবল কমান্ড এরিয়া, অর্থাৎ এই অংশটাতে আমার চাষাবাদ হতে পারে। এই অংশটার মধ্যে এ, এই এ মার্ক করা অংশটা, এ মার্ক করা অংশটা হচ্ছে এই অংশটাতে চাষ হয়নি কিন্তু এটা চাষযোগ্য, কাজেই আমি এর নাম দিয়েছি কাল্টিভেবল অ্যান্ড নন কাল্টিভেটেড পোর্শন। কাল্টিভেবল মানে চাষযোগ্য, অ্যান্ড নন কাল্টিভেটেড মানে এই অংশটাতে চাষ হয়নি, দিস পোর্শন অফ সিসিএ। এন্ড বি, এখানে সবুজ সবুজ মার্ক করে দিয়েছি, দ্যাট মিনস এইখানে চাষাবাদ হয়েছে, দ্যাট ইমপ্লাইজ হোয়াট, এই অংশটা কাল্টিভেটেড পোর্শন, অর্থাৎ কাল্টিভেটেড মানে চাষ হয়েছে, এই কাল্টিভেটেড পোর্শন অফ সিসিএ। বলো কোনো ডাউট? না স্যার, বুঝতে জিসিএ পেরেছি। সিসিএ, জিসিএ সিসিএ ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, নাও এই এত দূর অবধি আমাদের হলো গোড়ার কথা, ইন্ট্রোডাকশন। এবারে যে অংশটাতে আমরা মুভ করব তার নাম হচ্ছে হাইড্রোলজি। ওকে, তো হাইড্রোলজি, এত দূর অবধি আমাদের ইন্ট্রোডাকশন ছিল। সো হাইড্রোলজি কি? হাইড্রোলজি হলো সায়েন্স অফ ওয়াটার। ওকে, জলের সায়েন্স বেসিক্যালি। এখানে আমরা কি করি? এখানে আমরা মূলত বৃষ্টিপাত নিয়ে আলোচনা করি। শুধু বৃষ্টিপাত না, শুধু বৃষ্টিপাত নয়, এখানে আমরা অকারেন্স, সার্কুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, অর্থাৎ জল কিভাবে আসছে কোনো একটা জায়গাতে বা আমাদের পৃথিবীতে, জল কিভাবে আসছে, জল কিভাবে সার্কুলেট হচ্ছে, সার্কুলেট হচ্ছে ইন টার্মস অফ দেয়ার ওয়াটারস ডিফারেন্ট ফর্ম, মানে জলের বাষ্পীভবন অবস্থা, সেখান থেকে জলের যে মানে তরল অবস্থা ইত্যাদি ইত্যাদি, এই অবস্থাগুলো, এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার মানে জল যেখানে যেখানে সর্বত্রভাবে কোথায় কতটা বন্টিত আছে তার যে আলোচনা, সেইটা আমরা মূলত করে থাকি হচ্ছে এই হাইড্রোলজি সাবজেক্টের মধ্যে। ওকে, তাহলে so what is hydrology? Hydrology basically it is the science, it is the science that deals with occurrence, circulation and distribution of water. Okay, distribution of water মানে জল কোথাও কিভাবে আসছে, প্রাইমারিলি আমাদের এখানে জল কিভাবে আসে, বৃষ্টিপাতের থ্রু দিয়ে অথবা নদী নালার থ্রু দিয়ে, ঠিক আছে? সো অকারেন্স, সার্কুলেশন, ঠিক আছে, অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, এই জলের যে এই তিনটে অবস্থা, মানে এই কাজগুলো নিয়ে যে আমরা আলোচনা করি। ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার কোথায়? ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার অফ the earth and the earth's atmosphere, of the earth and the earth's atmosphere. Okay, atmosphere, তাহলে বাংলাতে বললে কি বলবো? পৃথিবী এবং পৃথিবীর বায়ুমণ্ডলে জলের অকারেন্স, সার্কুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে স্টাডি, সেটাকে আমরা মূলত হাইড্রোলজি বলবো। ওকে, এইবারে ইন জেনারেল সেন্সে, in general sense, engineering hydrology deals with
estimation of water resource, estimation of water resources, the study of process such as precipitation, okay, precipitation কি পরে আলোচনা করছি, precipitation, runoff, evapotranspiration আরেকটা কঠিন শব্দ, evapotranspiration কি জিনিস একটু পরে ব্যাখ্যা করছি, and their interaction, আর কি করে, the study of problems such as flood and drought মানে কি, খরা, and strategies to combat them, ওকে। সো চলো দেখে নি কি বললাম। এক নম্বর হচ্ছে হাইড্রোলজি কি সেটা নিয়ে আলোচনা হলো, যে আর্থ অ্যান্ড আর্থ অ্যাটমসফিয়ারে ওয়াটারের সার্কুলেশন, ডিস্ট্রিবিউশন এন্ড অকারেন্স নিয়ে যেটা আলোচনা যে সায়েন্স ডিল করে, দ্যাট ইজ কল্ড হাইড্রোলজি। এবারে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে হাইড্রোলজি সাবজেক্টের গুরুত্বটা কি? ইঞ্জিনিয়ারদের মূলত যখনই আলোচনা করছি তখন ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির মেন গুরুত্ব হচ্ছে জল সম্পদের যে এস্টিমেশন, ঠিক আছে, জল সম্পদের এস্টিমেট করা। এবার প্রথমত হচ্ছে আমি বলছি জল এবং তারপরে বলছি আমি সম্পদ, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমরা এখানে ওয়াটার রিলেটেড যাবতীয় কাজকর্ম করছি, ঠিক আছে না? ওয়াটার যদি আমাদের কাছে অ্যাসেট হিসেবে না ভাবি, ওয়াটার যদি একটা রিসোর্স না হয়, তাহলে সেটার প্রপার ইউটিলাইজেশন এবং ডিস্ট্রিবিউশনের কথা আমরা ভাববো কেন? অন্তত বর্তমান দিনে জল একটা সম্পদ, সেটা নিয়ে কোনো ডাউট নেই। সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কতটা জল আমাদের পরিবেশে আর বেঁচে আছে, কতটা জল আমাদের বিভিন্ন জায়গাতে কিভাবে বন্টিত হয়ে আছে। সমস্ত জলকে কি আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি? ডেফিনেটলি পারি না। সমুদ্রের জলকে খাওয়ার জন্য যদি আমি পানযোগ্য করতে হয়, তাহলে তার জন্য হিউজ কস্টিং এর প্রয়োজন, সেটাকে আদার অ্যাসপেক্টে ব্যবহার করার জন্য অন্য কিছুর প্রয়োজন। কাজে জল সম্পদের যে নেট কতটা কোয়ান্টিটি জল আমাদের আছে, এই যে মাঝে মধ্যে শোনা যায় যে 2050-এর পরে আমাদের পৃথিবীতে জল সংকট দেখা যাবে, এই সমস্ত কথাবার্তা গুলোর বেসিস কি? আমি যদি নাই আইডেন্টিফাই করতে পারি যে দিস মাচ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ অ্যাকচুয়ালি অ্যাভেলেবল উইথ আস। আজ থেকে 10-15 বছর আগে কেউ ভাবতে পেরেছিল যে অক্সিজেন নিয়ে এরকম আকাল পড়বে? তাহলে আজ থেকে 30 বছর পরে কেউ ভাবতে পারছি যে জল নিয়ে কিরকম আকাল পড়তে পারে? অনেক সচেতনতার কথা তো বলা হয়, তাই না? সো এস্টিমেশন অফ to some extent. Third part, the study of problems such as flood, drought and strategies to combat them. এটা বাট মুখ্যত আমাদের আলোচনা এই 2 নম্বর পয়েন্টে। বলো। তো আপনি জল সংকট বললেন না, তারপর থেকে আর কিছু শোনা গেল। স্যার মাঝে মিউট হয়ে গেছিল পুরোটা। হ্যাঁ না মিউট? হ্যাঁ স্যার, আওয়াজই আসলো না, সব চুপচাপ হয়ে গেল হঠাৎ করে। আমি বললাম যে ওয়াটার ইজ আ রিসোর্স, ওকে? জল তো একটা সম্পদ। তো জল সম্পদের যে পৃথিবীতে বা প্রকৃতিতে কতটা অ্যামাউন্টের বর্তমানে জল সম্পদ রয়েছে এক্সিস্টিং, কিভাবে রয়েছে, কি কি ফর্মে রয়েছে ওয়াটার,
এবং কোথায় কোথায় বন্টিত রয়েছে এবং সেটাকে আমি ইউজেবল ফরম্যাটে কি করে আনতে পারি, কারণ সব জল তো সমানভাবে আমরা ব্যবহারযোগ্য মনে করতে পারি না, না? তো সেই একটা মানে যে পানীয় জলকে আমি যদি সমুদ্রের জলকে পানীয় জলে কনভার্ট করতে গেলে হিউজ কস্টিং অ্যাসোসিয়েটেড তার সঙ্গে। কাজেই জলের যে বিভিন্ন বন্টন, সেই বন্টন এবং তার যে টোটাল অ্যামাউন্ট, সেইটা ক্যালকুলেট করবার জন্য হাইড্রোলজি ইজ আ সায়েন্স। ওকে, সেকেন্ড পয়েন্ট কি, দ্য স্টাডি অফ দ্য প্রসেস সাচ অ্যাজ প্রেসিপিটেশন, রান অফ and evapotranspiration and their interaction। এখানে দেখো আমাদের যে আলোচনাটা হবে এই অধ্যায়ে মূলত হাইড্রোলজিতে, সেটা প্রাইমারিলি 2 নম্বর পয়েন্টের ধারপাশ দিয়ে হবে, যে প্রেসিপিটেশন, রান অফ, evapotranspiration and their interaction। আর 3 নম্বর কি, দ্য স্টাডি অফ প্রবলেমস সাচ অ্যাজ ফ্লাডস এন্ড ড্রট and strategies to combat them। কথাটার মানে কি, বন্যা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথায় কতটা বন্যা হয়েছে, কোথায় খরা হয়েছে, বা ভারতবর্ষে কতটা অঞ্চলে খরা হয় বা কতটা অঞ্চল বন্যা প্রবণ এরিয়া, কতটা অঞ্চল খরা প্রবণ এরিয়া, এবং বন্যা বা খরা কোনো জায়গায় হলে সেই সিচুয়েশন থেকে কিভাবে আমরা, কি গভর্নমেন্ট স্ট্র্যাটেজি থাকবে, আমরা অ্যাডভান্স যেটাকে মিট আপ করতে পারি যাতে তার আগে থেকে প্রিকশন নিতে পারি, সেই ঘটনাটাই মূলত আলোচনার বিষয় হচ্ছে আমাদের হাইড্রোলজিতে। এই যে সুনামি যে হলো, তার আগে থেকে যদি এটা ডিটেক্ট করা যেত, বা এই যে তোমার মাঝে মধ্যে শোনো যে 23 থেকে 25 তারিখ অব্দি ঘূর্ণিঝড় জস আসতে চলেছে, তো অ্যাডভান্স যে ডিটেকশন বা আজকে তোমার ফোরকাস্টিং, ওয়েদার ফোরকাস্টিং, দে অল কামস আন্ডার হাইড্রোলজিক্যাল পার্ট। মেটেরোলজিক্যাল সায়েন্স ইজ দ্য সাব সায়েন্স অফ দ্য হাইড্রোলজি পোর্শন। আবহাওয়া দপ্তরের যাবতীয় কাজ কারবার হাইড্রোলজির সায়েন্সের উপর ভিত্তি করেই হয়ে থাকে। ঠিক আছে, নাও এখানে 2 নম্বর পয়েন্টটা কেউ একবার রিডিং করো। স্নেহা, একবার রিডিং করো তো 2 নম্বর পয়েন্টে কি লিখেছি। The study of process such as precipitation, runoff, evaporation, and their interaction and their interaction, হ্যাঁ স্যার, মানে তাদের পারস্পরিক সম্পর্ক। প্রথমত তুমি যে কথাটা বললে সেটা হচ্ছে ইভাপোরেশন, আমি লিখেছি হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। আমি কি লিখেছি? ইভাপোট্রান্সপিরেশন। হ্যাঁ স্যার, মানে এটা কি, তাই তো? তো প্রথম প্রশ্ন, যে যে শব্দগুলো জানি না আগে সেই শব্দগুলোর মানেগুলো দেখি, তারপরে আমরা আলোচনায় যাব। সো হোয়াট ইজ প্রেসিপিটেশন? প্রেসিপিটেশন কাকে বলে? কেমিস্ট্রি ল্যাবে কি পড়েছো? প্রেসিপিটেশন মানে অধঃক্ষেপণ, তাই তো? আচ্ছা কৃষ্ণ, এই 2 নম্বর পয়েন্টের বাংলা তর্জমা করো তো। 2 নম্বর পয়েন্টটা, the study of process such as precipitation, runoff, evapotranspiration and their বাংলা তর্জমা করতে বললাম আমি, বাংলায়। হ্যাঁ স্যার দেখছি। স্যার মানেগুলো জানি না, এখানে ইভাপোট্রান্সপিরেশনের মানে জানি না স্যার। ঠিক আছে, ওটা স্যার বাষ্পীয় হবে। আচ্ছা না, প্রেসিপিটেশন মানে কি? অধঃক্ষেপণ হবে। অধঃক্ষেপণ, ঠিক আছে। চলো, তো 2 নম্বর পয়েন্টটা আমাদের মাথায় রইলো, ঠিক আছে? তো যে যে শব্দগুলোর মানে জানি না আগে মানে জানবো, তারপরে জিনিসটাকে বাংলায় তর্জমা করবো, গোটা টপিক ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক। দ্য টার্ম precipitation, the term precipitation denotes
all forms of water that reach the earth from the atmosphere. কি লিখলাম? The term precipitation denotes all forms of water that reach the earth from atmosphere. চলো আবার একটা ট্রান্সলেশন হোক। মানেটা কি? টার্ম প্রেসিপিটেশন ডিনোটস, প্রেসিপিটেশন শব্দের অর্থ অল ফর্মস অফ ওয়াটার, সমস্ত জলের বিভিন্ন রকমের যে ফর্ম যেটা পৃথিবীতে এসে পৌঁছয় ফ্রম অ্যাটমসফিয়ার, আবহাওয়া বা বায়ুমণ্ডল থেকে। ওকে, সহজ অর্থে বৃষ্টিপাত, তুষারপাত, স্নোফল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আবহাওয়াতে কি আছে বা বায়ুমণ্ডলে কি আছে? জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প যখন বিভিন্ন ফর্মস অফ ওয়াটার, জলের বিভিন্ন রকমের ফর্ম, বৃষ্টি হিসেবে মানে বিশুদ্ধ জল হিসেবে আসছে, স্নো হিসেবে, স্নোফলের সময় স্নো হিসেবে, শিলাবৃষ্টির সময় শিলা হিসেবে, ওকে, শিলা এবং বৃষ্টি বোধ হিসেবে, ড্রিজল, বিভিন্ন যে ফর্মে যদি সেটা আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, দিস ইজ কল্ড প্রেসিপিটেশন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এবারে পয়েন্টটাকে একবার ব্যাখ্যা করি। আচ্ছা ঠিক আছে, আগে ইভাপো ট্রান্সপিরেশনটা বলি। রান অফ শব্দটা আপাতত বাদ দাও, রান অফ শব্দটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন। ইভাপো ট্রান্সপিরেশন। ইংলিশ মিডিয়ামের ছাত্র কে আছো? সুরজ বাবু। স্যার কি বলেন স্যার? ইভাপোরেশন মানে কি? স্যার বাষ্প উৎসর্জন। বাষ্পমোচন। আর না স্যার, বাষ্প উৎসর্জন। স্যার বাষ্পীভবন স্যার, ইভাপো ট্রান্সপিরেশন বাষ্প। আর ট্রান্সপিরেশন মানে কি? স্যার বৃষ্টিপাতের পরিমাণ। ট্রান্সপিরেশন মানে কি সুরজ? ও স্যার স্যার ওটা একসাথে মিনিংটার মানেটাই হচ্ছে স্যার বাষ্প উৎসর্জন। হ্যাঁ স্যার, ভবন মানে স্যার পরিবর্তন হওয়া, ট্রান্সফার হওয়া। সুরজ ট্রান্সপিরেশন মানে কি শুধু এটুকু বলো। তা স্যার এক্স্যাক্টলি বলতে পারছি না। ট্রান্সপিরেশন জিনিসটা একটু বলো আগে। যেটা স্যার একটা লেয়ার থেকে অন্য লেয়ার স্যার ইজিলি ট্রান্সফার হয় ওইভাবে। স্যার অপসারিত হওয়াটাকে, মানে স্যার জল থেকে বাষ্পীকরণ এইভাবে যে ট্রান্সফার হয় এই জিনিসটা। স্যার নির্গমন স্যার হওয়া। অপসারিত হওয়া, স্যার অপসারিত হওয়া। তারপর কন্ডেন্স হয়ে আবার ওটা ট্রান্সফার হয়ে আবার জলে পরিণত হয় এইভাবে। এখানে কি লিখেছি বলো তো? বানানটা পড়তে পারছো কি তুমি? আগে বলো। ট্রান্সপিরেশন, TRANSPIRATION, ট্রান্সপিরেশন। ইট ইজ স্যার নট নির্গমন। ট্রান্সফার। না স্যার এক্স্যাক্টলি বলতে পারছি না। ইট ইজ নট স্যার ট্রান্সফার। বলবো? দাঁড়াও আগে ধরি ইংরেজি। ট্রান্সফার নয়, ট্রান্সপিরেশন। হ্যাঁ বলো আশিস, বলো কি বলছো বলো। স্যার এভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভবন, আর ট্রান্সপিরেশন মানে হচ্ছে বাষ্প অপসারণ। তোমায় আমি ইভাপো ট্রান্সপিরেশন নিয়ে কিচ্ছু বলতে বলি না, আমি শুধু দুটো শব্দ লিখেছি, ইভাপোরেশন এন্ড ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন শব্দটার স্যার মানে বলবো? স্যার বলবো? এভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভবন, স্যার, আর ট্রান্সপিরেশন মানে হচ্ছে বাষ্প অপসারণ। বাষ্প স্যার বলবো? অপসারণ। স্যার অপসারণ মানে হচ্ছে স্যার স্যার ট্রান্সপিরেশন মানে তো অপসারণ, ওই জন্য বললাম। ট্রান্সপিরেশন মানে অপসারণ কোথা পেলে ডিকশনারিতে? বলো সোম, বলো। স্যার ট্রান্সপিরেশন মানে বাষ্প অপসারিত হওয়া নয়? আমি প্রথমে নির্গমন। কি লিখলাম? আমি ফার্স্টে কি লিখলাম? ট্রান্সফার নয়, ইট ইজ ট্রান্সপায়ার, সামথিং ডিফারেন্ট।
এখানে পি আছে, ট্রান্সফার নয়। হ্যাঁ স্যার, ট্রান্সফার তো আলাদা, ট্রান্সপিরেশন মানে কি অপসারিত হওয়া নয়? সেটা আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি বলবে আমায়, আমি কি করে জানবো? আমি জানি না। স্যার এনিওয়ে, অপসারিত হয় তো স্যার বলা হয়। অপসারণ তো স্যার। যাই হোক, দেখো স্যার ছোটবেলায় অ্যাটমসফিয়ার পড়েছো? থেকে যেটা রিলিজ হয় বাস সেটা ঠিক আছে, ঠিক সেটাকে আছে, অনেক হলো, অনেক হলো, আন্দাজে ঢিল অনেক হলো, এবার থামো, এবার শোনো। এবারে বলো, ছোটবেলায় কি পড়েছিলে? একটা ফণী মনসার গায়ে কাঁটা থাকে কেন? বলো, আগে এই প্রশ্নের উত্তরটা দাও দেখি। ফণী মনসার গায়ে কাঁটা থাকে কেন? যাতে জলটা বাষ্প আকারে না বেরিয়ে যেতে পারে। জলটা বাষ্প আকারে না বেরিয়ে যেতে পারে, তাই তো? তার মানে কি, উদ্ভিদের পাতার থ্রু দিয়ে বা উদ্ভিদের পাতাতে অসংখ্য পরিমাণে স্টোমাটা বা পত্ররন্ধ্র রয়েছে, সেই পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের দেহ থেকে মাটি দ্বারা শোষিত জলের অংশ বাষ্পীভূত হয়ে যায়, সেই ঘটনাকে বলা হয় ট্রান্সপিরেশন। দিস ইজ বাষ্পমোচন। বাষ্পমোচন, বোঝাতে পারলাম? উদ্ভিদের পাতার পত্ররন্ধ্র থেকে জল যখন উদ্ভিদের দেহ থেকে বাষ্পকারে বেরিয়ে যায়, দিস ইজ কল্ড ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। এন্ড দিস ইজ হোয়াট ইভাপোরেশন। ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন, এই দুটি ঘটনার সমন্বয়কে বলা হয় ইভাপো ট্রান্সপিরেশন। ইভাপো ট্রান্সপিরেশন, ওকে? অর্থাৎ বাংলা আমিও জানি তো না। সেম স্যার, সেম কথাটাই তো আমি স্যার হিন্দিতে বললাম যে বাষ্প উৎসর্জন। তুমি তোমার ট্রান্সপিরেশন ব্যাপারটাই বলতে পারলে না। আমি তো স্যার ইয়েটা টোটাল মিনিংটা বলেছিলাম না, টোটাল মিনিং কি? ট্রান্সপিরেশনটা। তুমি তো ট্রান্সপিরেশন ব্যাপারটা না বললে আমি বাষ্প বিসর্জন বুঝবো কি করে? আমি হিন্দিতে তো আমি পড়িনি বাবা। তুমি আমায় বিসর্জন না স্যার, ট্রান্সপিরেশন, উৎসর্জন। তো তুমি এনিওয়ে আমায় ঠিক আছে। ট্রান্সপিরেশন জিনিসটা কি করে বলতে পারলে না? হোয়াট ইজ ট্রান্সপিরেশন? আমি তোমায় এই কোশ্চেনটাই করে গেলাম, ট্রান্সপিরেশন কি? ট্রান্সপিরেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্রিজ অর প্লান্টস অনলি, নট উইথ হিউম্যান বিংস, না? ট্রান্সপিরেশন আমরা ট্রি এর সঙ্গে তো অ্যাসোসিয়েটেড করি নাকি? ফ্যাক্ট। হ্যাঁ স্যার, ভুলে গেছিলাম। So evaporation plus transpiration. So evapotranspiration essentially is a factor where evaporation and transpiration both involves. Anyway, তো জীবনাদি ক্লাসে আছি, 8 ঘন্টার মধ্যে পাঠাচ্ছি ক্লাস। হ্যালো, হ্যাঁ বলছি 1 ঘন্টার মধ্যে পাঠাচ্ছি। ওকে, সো ইভাপোট্রান্সপিরেশনে প্রাইমারিলি কি হচ্ছে না, আমি গাছের এখানে জল প্রদান করলাম, ঠিক আছে? আই সাপ্লাইড ওয়াটার। এবারে এই ওয়াটারে কিছুটা সূর্যের আলোতে কি হবে? হিট, ডিউ টু হিট কিছুটা জল বাষ্পীভূত হয়ে গেল। তাহলে যতটা পরিমাণের জল বাষ্পীভূত হয়ে গেল, ততটা পরিমাণের জল কি উদ্ভিদ আর ব্যবহার করতে পারলো? পারলো না। আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে ইভাপোরেশন ইজ আ টাইপ 1 লস, যেটা জল দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে। সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে যে উদ্ভিদ যে পরিমাণ জলটা খেলো, সেই পরিমাণ জল, মানে উদ্ভিদ জল খেলো বলতে উদ্ভিদ যে পরিমাণ জলটাকে গ্রহণ করলো খাদ্য উৎপাদনের জন্য, তারপরে কিছু পরিমাণ জল নিজের দেহ থেকে পত্ররন্ধ্রের থ্রু দিয়ে ট্রান্সপিরেশনের থ্রু দিয়ে বাইরে বার করে দিল। তার মানে কিছু, এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ওয়াটারের লস। কেন সেকেন্ড টাইপ অফ ওয়াটারের লস? সে ফর এক্সাম্পল, তুমি কিছু পরিমাণের খাদ্য গ্রহণ করলে, কিছু পরিমাণের খাদ্য গ্রহণ করার পরে কিছু পরিমাণ খাদ্য, ধরো তোমায় 1 থালা ভাত দেওয়া হয়েছিল, তার মধ্যে তুমি 10 গ্রাম মতন ভাত ফেলে দিলে এবং কিছু পরিমাণ তোমার বডি থেকে ফাইনালি এক্সক্রিটা হিসেবে বেরিয়ে গেল। সো অল টুগেদার নেট ইউজ অফ দ্য ওয়াটার যদি আমি করি, তাহলে কত হবে?
ধরো আমি 10 লিটার ওয়াটার দিয়েছিলাম, সেই 10 লিটার ওয়াটারের মধ্যে 1 লিটার ওয়াটার আমার বাদ চলে গেল ইভাপোরেশনে, আর 2 লিটার ওয়াটার বাদ চলে গেল ট্রান্সপিরেশনে। সো নেট ইউজ অফ ওয়াটার, নেট অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার কি 10 - 1 - 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 7 লিটার। ফ্যাক্ট, তাই তো? Yes. So সেই জন্য evaporation plus transpiration, these two are combinedly measured and termed as evapotranspiration. Okay, তাহলে এইবারে শব্দটা আসি। আর রান অফ, রান অফ কে আমি আপাতত যদি সব থেকে সহজ ভাষায় বলি, রান অফ নিয়ে পরের দিন ডিসকাশন হবে ডিটেলসে। রান অফ হচ্ছে, এটা আমার, ধরো এখানে আমার খানাখন্দ রয়েছে, ঠিক? রানঅফ খানাখন্দ মানে রয়েছে। প্রতিনিয়ত, স্যার রানঅফ মানে প্রতিনিয়ত কম হওয়া, ওইটা কি তো বোঝায়? না, রান অফ মানে হচ্ছে ড্রেনিং অফ স্লোলি। ওকে, ড্রেনিং অফ স্লোলি। দেখো কি হবে, এখান থেকে বৃষ্টিপাত হলো, ঠিক আছে? এইখানে তোমার বাড়ি আছে, এইখানে বড় বড় গাছ আছে, ঠিক আছে? এখানে বড় বড় গাছ আছে। নাও কি হবে, ধরো কিছু পরিমাণ এখানে বৃষ্টিপাত হলো। ওকে, এইবারে বৃষ্টিপাত হওয়ার পরে কিছু পরিমাণ বৃষ্টি মাটির সংস্পর্শে এলো। ওকে, মাটির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কি হবে, কিছু পরিমাণ বৃষ্টি মাটির ভেতর দিয়ে পার্কুলেট করে যাবে, ইনফিল্ট্রেশন হবে, ঠিক আছে? এই ঘটনাটাকে বলি ইনফিল্ট্রেশন, মাটির ভেতর দিয়ে ভেতরের দিকে ঢুকে যাবে। ওকে, সো ইনফিল্ট্রেশন হয়ে যাবে কিছু পরিমাণ ওয়াটার। কিছু পরিমাণ ওয়াটার ইন্টারসেপশন হবে। ইন্টারসেপশন মানে কি? ইন্টারসেপশন মানে হলো এই যে তোমার বিল্ডিং রয়েছে, গাছ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই গাছে, বিল্ডিং এ বাধাপ্রাপ্ত হয়ে গাছের মাথার উপরে, গাছের গায়ে লেগে থাকবে, তোমার বিল্ডিং এর ছাদে জমে থাকবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, কিছু পরিমাণ বৃষ্টিপাত মাটি যখনই উষ্ণ বা উত্তপ্ত ছিল, মাটির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যাবে। কিছু পরিমাণ বৃষ্টিপাত তোমার এইখানে যে গ্রাউন্ড সারফেসে ইয়ে রয়েছে, কি বলে, খানাখন্দ, নদী, সরি খানাখন্দ বা ড্রেন ইত্যাদি রয়েছে, যে ডিপ্রেসড লো ল্যান্ড রয়েছে, সেই লো ল্যান্ডের এসে স্টোরড হবে। ওকে, বাট রিমেনিং পার্ট অফ দ্য রেন, অবশিষ্টাংশ, বৃষ্টির যে অবশিষ্টাংশ রয়েছে, সেইটা কি হবে, সারফেসের উপর দিয়ে ফ্লো করবে, নিয়ে ফ্লো করে কোথায় মিশবে, ফ্লো করে আলটিমেটলি তার গন্তব্য হবে নদীর দিকে। বুঝতে পারলাম? তো যে অংশ, বৃষ্টিপাতের যে অংশটা সারফেসের উপর দিয়ে ফ্লো করে আলটিমেটলি নদী অব্দি বাহিত হয়, দিস পোর্শন ইজ কল্ড রান অফ, সারফেস রান অফ। ওকে, সারফেস রান অফ তার মানে বৃষ্টির যে অংশটা বেসিক্যালি আমাদের ইনল্যান্ডের উপর দিয়ে ফ্লো হয়, দিস ইজ কল্ড রান অফ। তাহলে তিনটে শব্দ, যে তিনটে শব্দ আমাদের জানা ছিল না, সেগুলো একে একে দেখলাম। 1 নম্বর হচ্ছে প্রেসিপিটেশন, 2 নম্বর হচ্ছে রান অফ, 3 নম্বর হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন এন্ড দেয়ার ইন্টারঅ্যাকশন। তার মানে কি, বৃষ্টিপাত, আপাতত আমি প্রেসিপিটেশনকে সহজ ভাষায় বোঝানোর জন্য বৃষ্টিপাতই বলি। যদিও প্রেসিপিটেশনের ডেফিনেশন কি না, দ্য টার্ম প্রেসিপিটেশন ডিনোটস অল ফর্মস অফ ওয়াটার, জলের যাবতীয় ফর্ম। সো হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস? আইদার ইট মে বি রেন, অর ইট মে বি স্নো, ইট মে বি ড্রিজল, হোয়াট এভার। বৃষ্টির ডিফারেন্ট নাম হয়, বৃষ্টির বিভিন্ন ক্যাটাগরি হয়, একটু পরে দেখছি সেগুলো। সো ওয়াটার দ্যাট রিচ দ্য আর্থ ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তো বিভিন্ন ভাবে জল, যেটা বায়ুমণ্ডলে রয়েছে, বায়ুমণ্ডলস্থ জল বা জলীয় বাষ্প, যে বিভিন্ন ফর্মে, জলের বিভিন্ন ফর্মে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, দে আর কল্ড প্রেসিপিটেশন। তো আপাতত আমি বলছি প্রেসিপিটেশন মানে বৃষ্টি বা তুষার, হোয়াট এভার। সো তুষারপাত বা বৃষ্টিপাত। রান অফ মানে এই যে অতিরিক্ত বৃষ্টির যে অবশিষ্টাংশ, যেটা সারফেসের উপর দিয়ে বাহিত হয়ে যাচ্ছে এবং নদীতে গিয়ে মিশছে, সেইটা। এবং ইভাপোট্রান্সপিরেশন, যে অ্যামাউন্ট অফ ওয়াটার আমি ফিল্ডে আসার পরে, ক্রপ গ্রহণ করার পরে লস হচ্ছে, তাদের যে পারস্পরিক সম্বন্ধ এবং তাদের যে কি বলবো, তাদের কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, তাদের রিলেটেড যে স্টাডি, দিস ইজ বেসিক্যালি দ্য সেকেন্ড অবজেক্টিভ অফ দ্য হাইড্রোলজি। ওকে, তাহলে প্রথম অবজেক্টিভ কি ছিল? জলসম্পদের এস্টিমেশন করা, কতটা জলসম্পদ বর্তমানে রয়েছে, কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে স্টাডি অফ দ্য প্রসেস অফ দ্য সাচ অ্যাজ প্রেসিপিটেশন, রান অফ এন্ড ইভাপোট্রান্সপিরেশন এন্ড দেয়ার ইন্টারঅ্যাকশন, তাদের পারস্পরিক সম্পর্ক। এন্ড দ্য স্টাডি অফ প্রবলেম সাচ অ্যাজ
ফ্লাডস অ্যান্ড ড্রট, ড্রট মানে কি খরা, ঠিক আছে, ফ্লাড অ্যান্ড ড্রট এর বিষয়ে এর প্রবলেম গুলো নিয়ে আলোচনা করা, অ্যান্ড স্ট্র্যাটেজিস টু কমব্যাট দেম, এবং সেগুলো বিষয়ে তাদেরকে কিভাবে মিটিগেট করা যায় সেইটা নিয়ে যে স্টাডি, দিস ইজ দ্য মেন অবজেক্টিভ অফ হাইড্রোলজি। নাও the different forms of precipitation. Forms of precipitation. Precipitation. Okay. So first form of precipitation. This is the rain. Okay. So rain. So what is rain? In India, it is the principal form of precipitation. Principal form of precipitation. Sorry, precipitation. Principal form of precipitation.